এবার আমাদের কিছু বেসিক ডেফিনেশনস লাগবে। প্রথম হচ্ছে স্লোপ অফ আ কার্ভ। ঠিক আছে, এটাকে আমরা কি বলছি? একটা কার্ভ আছে এইরকম টাইপের। আচ্ছা, কার্ভ বলতে আমরা যেটাকে বুঝি তার থেকে কিন্তু আসলে আরো আরেকটা রকম হতে পারে। ম্যাথামেটিক্সের ভাষায় এটাও একটা কার্ভ। কি বলবি? স্ট্রেট লাইন। ইয়েস, স্ট্রেট লাইন ইজ আ স্পেশাল টাইপ অফ কার্ভ। এই বছর তার ইকুয়েশন পাবি ax plus by plus c equal to 0, লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল। যাই হোক, স্লোপ অফ আ কার্ভ, স্লোপ অফ আ কার্ভ মানে কি? ইট ইজ দ্য রেশিও, এখন কেউ লিখবি না কিন্তু, আগে বুঝবি পুরো। ইট ইজ দ্য রেশিও অফ দ্য চেঞ্জ ইন ফিজিক্যাল কোয়ান্টিটি plotted on y-axis to the change in physical quantity plotted on x-axis। ব্যাপারটা হচ্ছে কিরকম জিনিসটা? ব্যাপারটা হচ্ছে একটা কার্ভ রয়েছে, বাংলা ভাষায় বললে সেটা কতটা স্ট্রেট নাকি কতটা শুয়ে পড়েছে। এখানে কার কার্ভটা বেশি বলবি, রেডটার নাকি ব্লুটার? না, ব্লু। কার্ভ মানে হচ্ছে মানে এই যে এই কার্ভ বলছি মানে স্লোপ কার বেশি, স্লোপটা হচ্ছে এই ব্লু এর বেশি, মানে এটা বেশি সোজাসুজি রয়েছে, খারাপভাবে রয়েছে। বাংলা ভাষায় হচ্ছে এটা, বুঝতে পেরেছিস? এবার এটাকে আমরা দেখছি ম্যাথামেটিক্যালি কি জিনিস। এটা তো আমরা বললাম যে এটা সোজাসুজি রয়েছে নাকি খারাপভাবে রয়েছে সেটা একটা, কিন্তু ম্যাথামেটিক্সে আমাদের কোয়ান্টিফাই করতে হবে। তার জন্য আমরা কি করব? আমরা জানি এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তাহলে এই কার্ভের উপর যে কোনো দুটো পয়েন্ট নেব, বুঝতে পেরেছিস? যে কোনো দুটো পয়েন্ট নেব। তোরা নিশ্চয়ই এখানে গ্রাফে প্লট করেছিলি ম্যাথসে, এর আগে করেছিস তো? আরএস আগরওয়াল তো ছিল তোদের। তার মানে এই যে এইখানে এক ঘর, দু ঘর, তিন ঘর, চার ঘর, 1 2 3 4, হ্যাঁ, লেটাস সে এরকম একটা পয়েন্ট রয়েছে। সেটা কত হবে তার কোঅর্ডিনেট? না, কত? এটা 1, এটা 2, এটা 1, এটা 2, কত হবে এটা? 2,2। আগে x পরে y, অর্ডার পেয়ারে, আগে অ্যাবসিসা পরে অর্ডিনেট। এই পয়েন্টটার কোঅর্ডিনেটকে আমরা বলছি x1, y1। ভালো করে বোঝ, এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে x2, y2। তাহলে এই কার্ভের স্লোপ হচ্ছে del y by del x equal to y2 minus y1 by x2 minus x1। হ্যাঁ, একটু এরকমই লাগবে, কিছু করার নেই, এটা বেসিক্স। মানে একটু বেঁকে গেল। হ্যাঁ, এই ডিস্টেন্সটা কত বল? x1। এই ডিস্টেন্সটা কত? x2। ভেরি গুড, এই তো বুঝতে পারছিস তো। এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা কত? বাহ। তাহলে আমি যদি এখানে একটা লাইন টানি, ভেবে দেখ, আমি এখানে একটা লাইন টানলাম, এখানেও একটা লাইন টানলাম,
তাহলে এটা কতটা রে? ভেরি গুড, x2 মাইনাস x1। সিমিলারলি এই লেন্থটা কত? এই তো, এই তো। ডেল্টা মতলব ডেল্টা সিগনিফাইজ এনি চেঞ্জ, নোটেবল চেঞ্জ। স্মল চেঞ্জের জন্য আমরা স্মল ডেল্টা ইউজ করব, সেটা আমরা পরে দেখব, সেকেন্ড চ্যাপ্টারে আছে। বল এইটুকুনি বুঝেছিস? এই যে স্লোপ, এটার আরো নাম আছে। কি নাম? এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট, স্লোপ, tangent to a curve। ট্যানজেন্ট, ট্যানজেন্ট জিনিসটা কি? ওটা একটা ট্রিগোনোমেট্রিক রেশিও। লেট আস সে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তাহলে এম দিয়েও ডিনোট করা হয় ইকুয়াল টু ট্যান অফ অ্যাঙ্গেল থিটা ইকুয়াল টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এই যে ট্যান থিটা, এখন সেটা ছেড়ে দে, এরপরে ট্রিগোনোমেট্রি যখন ইন্ট্রোডিউস হবে তখন দেখবি। আমি তোকে বলে দিই ট্যান থিটা জিনিসটা কি। তুই বলতে পারিস পারপেন্ডিকুলার বাই বেস, এই রেশিওটা। দেখতে এটা পারপেন্ডিকুলার না? একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তো, তার এটা পারপেন্ডিকুলার, এটা তো বেস। এই রেশিওটা বুঝতে পেরেছিস? ট্যান থিটা, ট্যান থিটা মানে ট্যান ইনটু থিটা না, কিন্তু ট্যান অফ অ্যান অ্যাঙ্গেল থিটা। স্লোপ হচ্ছে এই জিনিসটা, এটা কিন্তু কেউ পড়ায় না, আমি জানি না কেন এটা বলে না, যে রেশিও অফ দ্য চেঞ্জ ইন ফিজিক্যাল কোয়ান্টিটি প্লটেড অন ওয়াই অ্যাক্সিস টু দ্য চেঞ্জ ইন ফিজিক্যাল কোয়ান্টিটি প্লটেড অন এক্স অ্যাক্সিস। ওপরে ওয়াই, ওপরে ডেল ওয়াই, নিচে ডেল এক্স। ঠিক আছে, এবার আমি দেখি তোরা কতটা বুঝলি। আমি যদি বলি এখানে কার স্লোপটা বেশি, ঠিক আছে, কি করে ম্যাথমেটিক্যালি প্রুফ করবি? না না, সেটা ম্যাথমেটিক্যালি, তার মানে গ্রাফিক্যালি কি করবি? তুই দুটোর জন্যই, বুঝতে পারছিস? হ্যাঁ, সেম ডেল এক্স এর জন্য এখানে ডেল ওয়াইটা কত, এটা, আর এখানে ডেল ওয়াইটা কত, এই যে এইটা, এটা ডেল ওয়াই না ব্লুটা? আমি যদি এটাকে ওয়াই ড্যাশ বলি, তাহলে এইটা এই লেন্থের থেকে বেশি। ডেল অফ ওয়াই ড্যাশ ইজ গ্রেটার দ্যান ডেল ওয়াই। তার মানে কি? ডেল ওয়াই ড্যাশ বাই ডেল এক্স ইজ গ্রেটার দ্যান ডেল ওয়াই বাই ডেল এক্স। তার মানে স্লোপ অফ দ্য ব্লু ওয়ান ইজ গ্রেটার দ্যান দ্য স্লোপ অফ দ্য রেড ওয়ান। বুঝেছিস? ম্যাথমেটিক্যালি এরকম করে প্রুফ করতে হয়। ওকে, আরেকটু দেখা যাক। যদি আমরা ধর এইবার তোকে বললাম এই রকম টাইপের একটা কার্ভ রয়েছে, আর সেখানে এটা হচ্ছে 5, 10, 15, 20, এখানে হচ্ছে 2, 4, 6, 8, হোয়াটএভার। আমরা ওয়াই অ্যাক্সিসে কিছু প্লট করেছি, এক্স অ্যাক্সিসে কোনো একটা কোয়ান্টিটি প্লট করেছি। আমি আর ইউনিট বা কোয়ান্টিটি কিছু স্পেসিফিক বলছি না, শুধু স্লোপটা বার করব আপাতত। কি করবি? তোর কাজ কি? তুই এইটা গ্রাফ পেপারে থাকবে, বুঝতে পারছিস তো? লেটার সে এরকম একটা গ্রাফ পেপারে আছে,
এরকম টাইপের হবে। লেট আস সে তুই যে কোনো দুটো পয়েন্ট ফাইন্ড আউট করবি যাদের এক্স আর ওয়াই এর ভ্যালু গুলো রিডিং গুলো তুই নিতে পারছিস। সেরকম একটা পয়েন্ট দেখ, এটা একটা আছে আর তারপরেই একটা ইমিডিয়েট পয়েন্ট আছে যেখানে ক্রস ওভার হয়েছে। তাহলে এই পয়েন্টটা যদি এ হয়, এই পয়েন্টটা যদি বি হয়, তাহলে এখানে স্লোপটা কি হবে? ডেল ওয়াই বাই ডেল এক্স। আচ্ছা, এ পয়েন্টের কোঅর্ডিনেট কত রে? 2,10। বি পয়েন্টের কোঅর্ডিনেট কত? 4,15। এবার ব্যাপারটা হচ্ছে কোনটা ফার্স্ট পয়েন্ট হবে, কোনটা সেকেন্ড পয়েন্ট হবে, ভালো করে বুঝ। ফার্স্ট পয়েন্ট হবে সেটা যার অ্যাবসিসা মানে এক্স ভ্যালুটা ছোট, মানে যেটা প্রথমে আসছে, এটা প্রথমে আসছে এক্স ভ্যালুটা, তাহলে এটা ফার্স্ট পয়েন্ট। বুঝে গেছে? বলতে তাহলে শেষটা এখানে ডেল ওয়াই মানে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, বল কত হবে? y2 কত? এই এখান থেকে দেখ না কত, x1 y1 x2 y2, বল এবার। না, এইটা তো তোর x2, এটা তো তোর y2, এটা হচ্ছে তোর x1, এটা হচ্ছে y1। বুঝা গেছে? এবারে বল। তাহলে এত ভাবছিস কেন? 15 মাইনাস 10 বাই 4 মাইনাস 2 কত হলো? 2.5। বুঝা গেছে? এরকম করে স্লোপ বার করতে হয়। ক্লিয়ার হয়েছে? আমি এটার একটা ফটো তুলে নিচ্ছি, পরে লিখবি। ग्राफ दिया हुआ होगा, গ্রাফে ভরে দেবে পুরো একদম লাইফ, চিন্তা নেই। এইবার হচ্ছে আমাদের এই যে এটা পড়ালাম, স্লোপ জিনিসটা কি বার করালাম, কম্পেয়ার করালাম, এটা কিন্তু এই চ্যাপ্টারে লাগবে, সেকেন্ড চ্যাপ্টারে লাগবে, এবং ফিজিক্স যতদিন পড়বি ততদিন লাগবে। কথা হচ্ছে এফেক্টিভ লেন্থ অফ আ সিম্পল পেন্ডুলাম। হ্যাঁ, সেটা কি দিয়ে ডিনোট হয়? স্মল এল, তাই তো? টাইম পিরিয়ড অফ আ পেন্ডুলাম ডিপেন্ডস অন of a simple pendulum depends on কোন ফ্যাক্টরের উপর? এক নম্বর এফেক্টিভ লেন্থ অফ দ্য পেন্ডুলাম, এবং সেটা কিভাবে? শুধু তাই না, এটাকে সেইভাবেই লিখে দিই, is directly proportional to the square root of its effective length. তার মানে t varies directly as square root of L। বোঝা গেছে? t varies as root over of L। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট রিলেশন। সেকেন্ড রিলেশন, টাইম পিরিয়ড অফ আ সিম্পল পেন্ডুলাম কার উপর ডিপেন্ড করছে? ইনভার্সলি প্রপোর্শনাল, না, inversely proportional to the square root of the acceleration due to gravity at that place। তার মানে t varies as 1 by root g।
বোঝা গেছে? আমি তোকে সহজভাবে বোঝাচ্ছি। তাহলে এই দুটো রিলেশন থেকে কি হবে? বাই জয়েন্ট ভ্যারিয়েশন T varies as root over of L by G. এটা আর এটা মিলিয়ে, আচ্ছা ভ্যারিয়েশনের অঙ্ক তো করেছিস ক্লাস 8-এ, ওখানে দেখেছিস না প্রপোর্শনালিটি সাইন থেকে যদি ইকুয়াল টু সাইন আনতে চাস তাহলে একটা কনস্ট্যান্ট কে দিয়ে মাল্টিপ্লাই করিস। এখানেও সেই কনস্ট্যান্টটা রয়েছে, এক্সপেরিমেন্টালি ফাউন্ড, সেই ভ্যালুটা হচ্ছে 2 পাই। এটা হচ্ছে ফার্স্ট এক্সপ্রেশন, t ইকুয়াল টু 2 পাই রুট ওভার অফ L বাই G। এটার মানেটা কি হলো? t ভ্যারিজ এস রুট L, এই কথাটার মানে কি? if length is increased to 4 times, length মানে effective length, we are talking, length is increased to 4 times, তাহলে টাইম পিরিয়ড কি বাড়বে? কতটা বাড়বে? না, স্কোয়ার রুট অফ দ্য ফ্যাক্টর, স্কোয়ার রুট অফ দ্য মাল্টিপ্লাইং ফ্যাক্টর, দেন টাইম পিরিয়ড is increased to 2 times, মানে টাইম পিরিয়ড is doubled। বোঝা গেছে? এফেক্টিভ লেন্থ যতটা বাড়বে, যে ফ্যাক্টরে মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা হবে এফেক্টিভ লেন্থের, তার স্কোয়ার রুটে বাড়বে তার টাইম পিরিয়ড। ক্লিয়ার হয়েছে? এফেক্টিভ লেন্থটা যদি 4 গুণ হয়, 4 টাইমস হয়, তাহলে টাইম পিরিয়ডটা কত টাইমস হবে? 2 টাইমস। তাহলে এফেক্টিভ লেন্থটা যদি 9 টাইমস হয়, স্কোয়ার রুট অফ 9 3 টাইমস, মানে এটা হয়ে যাবে ট্রিপলড, তাহলে স্কোয়ার রুট অফ 10। হ্যাঁ, হবে না কেন? সেটা একটা ইরেশনাল নাম্বার, ঠিক আছে? এইখানে দেখা যাক t ভ্যারিজ এস 1 বাই রুট জি। কিরকম? ইলন মাস্কের রকেটে চেপে তুই চলে গেছিস আউটার স্পেসে, সেখানে এমন একটা প্ল্যানেটে গিয়ে ল্যান্ড করলি যেখানে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যাট দ্য প্লেস আর্থের 4 টাইমস। কথার কথা, আর্থের যদি 4 টাইমস হয়ে যায়, ফার্স্ট অফ অল তোর ওয়েটটা কি হবে বলতো? ওয়েটটা 4 টাইমস হয়ে যাবে। তুই নিজের পা ওঠাতে না, তখন 4 টাইমস বেশি ফোর্স লাগে। তুই এখানে যতটা লাফাতে পারিস ওখানে অতটা লাফাতে পারবি না, অনেক জোরে টানছে তো। ধর ম্যাসিভ একটা মাস তোকে টানছে, তা সেই ক্ষেত্রে যদি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটিটা, if acceleration due to gravity is increased to 4 times, মানে you are taken to such a place, then time period কি হবে? এখানে কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল, ইনভার্স ভ্যারিয়েশন, এটা ডাইরেক্ট ছিল, এখানে কি হবে তাহলে? কোন ফ্যাক্টরে? স্কোয়ার রুট অফ 4 এর ফ্যাক্টরে ডিক্রিজড টু না হাফ, বুঝছিস? তাহলে পৃথিবীতে যে পেন্ডুলামটার টাইম পিরিয়ড ছিল 2 সেকেন্ড, মানে একটা সেকেন্ডস পেন্ডুলাম, তার টাইম পিরিয়ড হয় 2 সেকেন্ড, ওমা সেটা ওই প্লেসে নিয়ে গেলি, সেটা হয়ে গেল 1 সেকেন্ড, হাফ অফ 2, 1 সেকেন্ড। বুঝতে পেরেছিস এত অবধি? ওকে, তাহলে আমরা যদি এটাকে স্কোয়ারিং বোথ সাইডস করি তাহলে কি পাবো? t স্কোয়ার ইকুয়াল টু 4 পাই স্কোয়ার L বাই জি পাবি? क्या
স্কোয়ার রুটটাকে সরিয়ে দিলাম, এটা 2 পাই এর হোল স্কোয়ার হলো, 4 পাই স্কোয়ার হলো। এবার আমরা এখান থেকে একটা এল এর এক্সপ্রেশন বার করি, তাহলে এলটা কি হবে? টি স্কোয়ার ইন্টু জি বাই কি হবে 4 পাই স্কোয়ার। বুঝতে পেরেছিস? তুই প্রথম অঙ্কটায় আসছি এবার। এই তিনটে এক্সপ্রেশন তুই পেলি। সেকেন্ড পেন্ডুলাম কাকে বলে? এক্ষুনি তো বললাম। সেকেন্ড পেন্ডুলাম কাকে বলে? সেকেন্ড পেন্ডুলাম কাকে বলে? whose time period is 2 সেকেন্ড। এক্ষুনি ভুলে গেলি? টাইম পিরিয়ডটা হচ্ছে 2 সেকেন্ড সেকেন্ড পেন্ডুলামে। আচ্ছা, টাইম পিরিয়ডটা তো 2 সেকেন্ড, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটিটা কত? একটা প্লেস লেট আস সে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে তোকে বলেছে কোশ্চেনটা ক্যালকুলেট দ্য এফেক্টিভ লেন্থ of a second pendulum at a place where g is 9.8 meter per second square. তো এই এক্সপ্রেশনটা পাস কি আছে? L equal to t square into g by 4 pi square, 2 square into 9.8 by 4 into 22 by 7 এর হোল স্কোয়ার। তাহলে কি হচ্ছে 2 into 2 into 9.8। আচ্ছা, এগুলো সব এসআই ইউনিটে বসাচ্ছি, তাহলে এটাও এসআই ইউনিটেই আসবে। আচ্ছা, 4 into 22 into 22 into 7 into 7, বোঝা গেছে? হ্যাঁ, কেটে তো যাবে, তারপরে আরো কিছু কাটবে। মোটামুটি এটা কত হবে আমি তোকে বলছি এক্সাক্ট ভ্যালুটা। আমরা যদি ক্যালকুলেট করি, কত আছে 9.8 ইন্টু 49 কত হচ্ছে? এই ভ্যালুগুলো একটু মুখস্থ রাখবি, তাহলে পরীক্ষার হলে তো আর এগুলো করতে পারবি না। 480.2 বুঝেছিস? ডিভাইডেড বাই 22 ইন্টু 22 কত হয়? 484 বুঝেছিস? তাহলে এইটা ডিভাইডেড বাই, দাঁড়া এক মিনিট, 480.2 ডিভাইডেড বাই 484 কত হচ্ছে? 0.99, ভেবে দেখ, 2148, আমি 22 বললাম, নিয়ারলি ইকুয়াল টু 0.9922, নিয়ারলি ইকুয়াল টু 1 মিটার বলা যায়? ঠিক আছে, 0.99 নিয়ারলি ইকুয়াল টু 1 মিটার, তার মানে কি 100 সেন্টিমিটার। তার মানে 1 মিটার লম্বা একটা পেন্ডুলাম, সেটাই হবে সেকেন্ড পেন্ডুলাম, যার টাইম পিরিয়ড হচ্ছে 2 সেকেন্ড। বোঝা গেছে? হ্যাঁ, এটা 2 মার্কসের অঙ্ক। হ্যাঁ, এই যে এটা প্রায় 1 মিটার লম্বা, এই লেন্থের, এটা কিন্তু পেন্ডুলাম হবে না। আমরা যদি নিয়ে করি তাহলে দেখবো এটা টাইম পিরিয়ড হবে 2 সেকেন্ড। মানে এই যে এই একটা এক্সট্রিম থেকে ওই একটা এক্সট্রিম অবধি যেতে 1 সেকেন্ড, আবার ফেরত আসতে 1 সেকেন্ড লাগবে। দিস ইজ 1 সেকেন্ড পেন্ডুলাম। 1 সেকেন্ড 1 সেকেন্ড, বোঝা গেছে? এটা একটা কমপ্লিট অসিলেশন। এই এই ক্লিয়ার হয়েছে এত অবধি? 1 মিটার। না না, যার লেন্থ 100 সেন্টিমিটার হবে এবং সেটা আর্থের ওপর, 9.8 লিখেছি তো, এটা আর্থের ওপরে। তুই যদি চাঁদে নিয়ে যাস তাহলে হবে না? তার অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কত? কম।
টাইম পিরিয়ড কি হবে বুঝতে পেরেছিস তো? আচ্ছা, effective length of a simple pendulum কি? At a place where g is like 9.8 or 10 meter per second square বা 10 নিউটন পার কেজি, সেটা হচ্ছে প্রায় 100 সেন্টিমিটার বা 1 মিটার, সেটা আমরা দেখলাম। হলো, বুঝতে পেরেছিস? হ্যাঁ, সেকেন্ড পেন্ডুলামের এফেক্টিভ লেন্থটা 100 সেন্টিমিটার। আমি সিম্পল পেন্ডুলামের, সিম্পল পেন্ডুলাম তো যে কেউ হতে পারে, ঠিক আছে, তবুও একটা তার ইয়ে আছে, তার ওই ডিগ্রিটা সেটা একটু কম হয়, উইদিন 4 ডিগ্রি, সেটা আমাদের দেখার দরকার নেই এখন। আচ্ছা, এবার হচ্ছে আমরা এক্সপেরিমেন্ট করব। কিরকম এক্সপেরিমেন্ট করব? আমরা না, আমি ছবি তুলে পাঠাচ্ছি, পরে লিখে নিবি, বোঝাতে গেলে আর এত লেখার সময় হবে। আমি পাঠিয়ে দিচ্ছি তো, ছবিটা তুলছি, পাঠিয়ে দিচ্ছি। এবার তুই একটা স্ট্যান্ড নিলি, ঠিক আছে, কিরকম স্ট্যান্ড? একটা এরকম স্ট্যান্ড নিয়েছিস, এখানে রয়েছে। এবার এখান থেকে একটা সুতো, তার মাথায় একটা পয়েন্ট মাস তো আর পাবি না, একটা হেভি একটা কিছু বেঁধে ঝুলিয়েছিস, ঠিক আছে। এবার এই সুতোটার লেন্থটা হচ্ছে মোর দ্যান 1 মিটার, লাইক ধর 1 মিটার বা ইয়ে। কেন? আমার 1 মিটার অবধি চাই, তার থেকে একটু বেশি হলে তবে আমি বাঁধতে পারবো এখানটায়। বুঝতে পারছিস তো ব্যাপারটা? মানে আমার হচ্ছে, তোকে বলতে চাইছি, এই এরকম থাকবে, এরকম করে ঝুলবে। আমার যেটা চাই এক সময়, এটা 100 সেন্টিমিটার অবধি চাই, টিল দ্য রেডিয়াস। তা আমাকে 1 মিটারের থেকে একটুখানি বেশি নিতে হবে, কারণ এখানে আমাকে বাঁধতে হবে শুধুটা, পরে পারলে করে দেখাবো, ঠিক আছে। এবং এর সাথে চাই আমার একটা স্টপ ওয়াচ। স্টপ ওয়াচ তো এখন মোবাইলেই সবার আছে, ঠিক আছে, স্টপ ওয়াচ আছে। আমি কি করব, আমার বিটুইন 1 to 100 আমার পারফেক্ট স্কোয়ার কোনগুলো রে? একটু বড় যদি হয়, 1 স্কোয়ার তো 1 ছেড়ে দে, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, আমি 5 স্কোয়ার নিলাম, কত হবে? 25। তারপরে 36, তারপরে, বুঝতে পেরেছিস? আমি এই লেন্থ গুলো নেব, মানে আমার এই ববের সাথে এই যে এফেক্টিভ লেন্থ অফ দ্য পেন্ডুলাম হবে না, হ্যাঁ, এইটা হচ্ছে আমি কতটা নিয়েছি? 25 সেন্টিমিটার। বুঝতে পেরেছিস? প্রথম মানে এফেক্টিভ লেন্থ উইচ ইজ লেন্থ অফ দ্য স্ট্রিং প্লাস রেডিয়াস অফ বব, এই দুটো নিয়ে আমি কত নিলাম? কতটা নিলাম? 25 সেন্টিমিটার। চেষ্টা একটু ভেতর দিকে ঢুকে বসতো, কিতান সামনের বেঞ্চে তাড়াতাড়ি ব্যাগটা সামনের বেঞ্চে রাখ, চেষ্টা এখান তো ফাঁকা আছে, ঠিক আছে। আমি এই যে এরকম একটা স্ট্রিং নিয়েছি, তার নিচে ববটা আছে ছোট, মোটামুটি ববের রেডিয়াস এই স্ট্রিং এর লেন্থ নিয়ে কত সেন্টিমিটার? 25 সেন্টিমিটার, ঠিক আছে। এবার আমি একদিকে এরকম টেনেছি, আমি এখানে অনেক বেশি দেখালাম, এতটা বেশি দেখ, মানে আমি তোকে বোঝার জন্য নয় আমি এটা করছি। আমি একদিকে টানলাম, আমার হাতে স্টপ ওয়াচটা রেডি রয়েছে, ঠিক আছে। এবারে আমি এটাকে ছেড়ে দেব এক্সট্রিম পজিশন থেকে, ভাব, ঠিক আছে। 1 2 3, 3টে অসিলেশন বা 4টে অসিলেশন পর যখন আবার এই এক্সট্রিম পজিশনে যাবে, তখন আমি স্টপ ওয়াচটাকে অন করব। আমি কি মাপতে চাইছি? আমি এটা টাইম পিরিয়ডটা মাপতে চাইছি। টাইম পিরিয়ডের ডেফিনিশন কি? টাইম টেকেন টু কমপ্লিট ওয়ান অসিলেশন। কিন্তু আমি এই গিয়ে এই আসবে, সেটা কি অ্যাকিউরেটলি মাপতে পারবো? পারবো না।
তার জন্য আমি কি করব, আমি 20টা অসিলেশনের জন্য কতটা টাইম লাগছে টোটাল সেটাকে মাপবো। প্রথম 3টে অসিলেশন ছেড়ে দিচ্ছি, আমার হাতে স্টপ ওয়াচ আছে, ঠিক আছে? স্টপ ওয়াচের দিকে আমি তাকাবো না, আমি এটার দিকে তাকাবো। এটা তো আমি হাতে ধরে রয়েছি, এটা তো এমনি থাকবে, আমার শুধু এই যে এরকম একটা দিকে টেনে ছেড়ে দেবো, আর এখানে স্টপ ওয়াচটা রয়েছে, ঠিক আছে? ছাড়লাম, একটা ছেড়ে দিলাম, দুটো ছেড়ে দিলাম, 3টে ছেড়ে দিলাম। কেন? আমার হাত থেকে যখন বেরোচ্ছে, আমি তো হিউম্যান, আমি কি একেবারে পারফেক্টলি এটাকে বের করতে পারবো? এটা তো একটুখানি এরকম করে দুলে যাবে, সেটা যাতে নিউট্রাল হয়ে যায়, যতটা মিনিমাইজ হয়ে যায়, তার জন্য আমি প্রথম 2-3টে অসিলেশন ছেড়ে দেবো, ঠিক আছে? তারপরে ধর এখানে গেল, একটা ছেড়ে দিলাম, দুটো ছেড়ে দিলাম, 3টে ছেড়ে দিলাম, এইবার এখানে গেছে স্টপ ওয়াচ অন, আর মুখে কাউন্ট করব 1 2 3 4 5 6 7, স্টপ ওয়াচ চলছে কিন্তু, 8 9 10, এরকম করে ডট ডট ডট, লাইক 17 18 19, এই 20 নম্বর যেই তখন স্টপ ওয়াচটা অফ করব। তাহলে আমি 20টা অসিলেশনের টাইমটা পেলাম টোটাল। আচ্ছা, হ্যাঁ, তার থেকে বেশি দেওয়ার দরকার নেই, আর মোটামুটি 10টা বা 20টা তুই নিতেই পারিস। তাহলে তুই একটা টেবিল বানাবি, কিরকম? এক নম্বর, 2 নম্বর, তুই দেখলি তোর যদি এটা মানে 9.8 বা আমাদের কলকাতাও যেটা মানে নর্মাল যে আর্থের সারফেস, সেখানে টাইম টেকেন ফর, এটা হচ্ছে লেন্থ অফ পেন্ডুলাম, এফেক্টিভ লেন্থ, বুঝছিস? কত? ইন সেন্টিমিটার। কত? 25 সেন্টিমিটার। তাহলে টাইম টেকেন ফর 20 অসিলেশনস ইন সেকেন্ড কত হবে জানিস? 20। ঠিক আছে? হ্যাঁ, তাহলে একটা অসিলেশনের জন্য তাহলে টাইম পিরিয়ড কত হবে? ক্যাপিটাল টি লিখলেই হবে, 20/20 ইকুয়াল টু 1। বুঝতে পেরেছিস ব্যাপারটা? তুই তারপরে করবি L/T²। এলটা কত? 25/1²। কত হলো? 25/1। ঠিক আছে, নেক্সট 36, তারপরে কত হবে? 49, তারপরে কত হবে? 64, তারপরে কত হবে? 81, তারপরে 100। হ্যাঁ, তুই এবার স্ট্রিংটা খুলছিস, তো স্ট্রিংটা তো এরকম করে রয়েছে এক্সট্রা, বা এখানে এরকম করে ঝুলে থাকবে না, সেটাকে এরকম করে এখানে, বুঝছিস তো, যাতে এটা ইন্টারফেয়ার না করে, তাই জন্য এটাকে গিয়ে করি। এবার সুতোটাকে একটুখানি খুলে নিবি, খুলে নিয়ে এটাকে একটু লম্বা করে দিবি, লম্বা করে কত করবি এখন? নেক্সট স্টেপ কত? 36। বুঝতে পেরেছিস? আবার এই এক্সপেরিমেন্টটা করবি, টাইম টেকেন ফর 20 অসিলেশনস, সেটাও দেখা যাচ্ছে 24, তারপরে হচ্ছে 28, 49, হ্যাঁ, 28, 32, 36 আর 40। তাহলে এখানে বল কত হবে? 24/20 কত হচ্ছে? 1.2। তাহলে এখানে 36 ডিভাইডেড বাই 1.2 এর হোল স্কোয়ার মানে কত? 36। আচ্ছা, তোকে আমি দেখ ক্যালকুলেট করে দেখাচ্ছি, ইন্টু 10 ইন্টু 10 বাই 12 ইন্টু 12, এটা কত হয়? 12 3 যা 36, 3 দিয়ে এটা কাটছিস 4, তাহলে কত হয়? 100/4 মানে কত? পেলি 25।
বুঝতে পেরেছিস? অদ্ভুত ভাবে দেখবি এই সব কটা, হ্যাঁ, 36/20, 1.8, 40/22, এই যে 100 সেন্টিমিটার। এর আগে অঙ্ক কোর্সে দেখলাম আমরা 1 মিটার লেন্থ হয়, সেকেন্ড পেন্ডুলাম টাইম পিরিয়ড হচ্ছে 2 সেকেন্ড। সব কটা ক্ষেত্রেই তুই দেখবি এখানে যেটা L/T², এই ফ্যাক্টরটা কত আসছে, বুঝতে পেরেছিস? এগুলো সবকটা 25 আসছে, লাস্টেরটাও তাই আসছে 25। আমরা যেটা করেছিলাম এখান থেকে, আমি যেটা করেছিলাম T² = 4π² L/G, তাই ছিল তো? তাহলে এখান থেকে জি এর একটা এক্সপ্রেশন পাস। দেখ তো, জি হচ্ছে 4π² ইন্টু L/T², বা আমি সেটাকে এমনি ভাবে লিখতে পারি 4π² T²/L, লিখতে পারি, হ্যাঁ? ক্লিয়ার? তার মানে এটাকে আমি জি, যদি আমাকে এক্সপেরিমেন্টালি বার করতে হয় একটা প্লেসের, পাই, সেটা কি একটা কনস্ট্যান্ট আমি জানি, টাইম পিরিয়ড আমি স্টপওয়াচ থেকে মাপবো, লেন্থ অফ দ্য পেন্ডুলাম আমি স্কেল দিয়ে মাপবো, তাহলে আমার বাকি জি এর ভ্যালুটা আমার চলে আসে। তাহলে সেখানে আমি যদি এখানে একটা গ্রাফ প্লট করি, আমি তোকে বলছি এটা হচ্ছে T², আর এদিকে হচ্ছে এফেক্টিভ লেন্থ অফ দ্য পেন্ডুলাম। T² আর এফেক্টিভ লেন্থ অফ দ্য পেন্ডুলাম, তুই সেই গ্রাফটা দেখবি এরকম, এক্সট্রাপোলেট করলে এটা অরিজিন দিয়ে যাবে। তাহলে এই গ্রাফটা তোকে কি বলছে, এই গ্রাফের স্লোপটা কত বল তাহলে? না, স্লোপটা কত? যে কোনো এরকম তুই নিবি, এটা কি ডেল অফ T², আর এটা কি ডেল অফ L। তার মানে এটা স্লোপ হচ্ছে ডেল T²/del L, বুঝছিস? তাহলে এই জিনিসটা কি, এই যে T²/L, সেটাই এই স্লোপ অফ দ্য কার্ভ না? তাহলে আমি লিখতে পারি G = 4π² ডিভাইডেড বাই স্লোপ অফ T² টু L কার্ভ। মানে আমি এক্সপেরিমেন্ট করব ওখানে, আমি এখানে বসাবো না, আমি এখানে পয়েন্টগুলো প্লট করব। কত লেন্থ আছে, লেটার সে এটা 25, কত লেন্থ আছে 36, কত লেন্থ আছে 49, বুঝতে পেরেছিস? এগুলো প্লট করেছি, এখানে টাইম পিরিয়ডটা প্লট করেছি। আমি এটাকে এক্সপেরিমেন্ট করে যে কোনো দুটো পয়েন্ট নিয়ে আমি তার স্লোপটা নিয়ে আমি এখানে পুট করতে পারি, সেখানে আমার জি এর ভ্যালুটা আসবে। বুঝতে পেরেছিস? এবারে বইটা খোল। এটার মানে কি, এই স্লোপটা কি, এই দেখ, এই পয়েন্টটা যদি, এই ফার্স্ট পয়েন্ট, এটা সেকেন্ড পয়েন্ট, তাই তো? এটা কি হবে L1, T1², আর এটা কি হবে L2, T2²। তাহলে এটা কি হবে T2² - T1² ডিভাইডেড বাই L2 - L1, বোঝা গেছে? হ্যাঁ, একটুখানি 2 মিনিট সময় দিলাম, রিক্যাপ কর। আরেকবার বলছি, এক্সপেরিমেন্ট করছিস, এফেক্টিভ লেন্থটাকে বাড়াচ্ছিস, মাঝে মাঝে চেষ্টা করছিস এফেক্টিভ লেন্থ গুলো পারফেক্ট স্কোয়ার ন্যাচারাল নাম্বার রাখতে, তাহলে ফর্মুলায় পুট করতে সুবিধা হবে, এইগুলো রেশনাল নাম্বার হবে, তাই জন্য তুই এই রেশনাল নাম্বার করতে চাইছিস। তুই যদি এটা 25 না করে 30 করিস, তাহলে কি হবে?
তাহলেও এই L/T² ফ্যাক্টরটা 25ই হবে। এই যে প্রত্যেকটা এখানে কি আছে, এটা একটা স্ট্রেট লাইন আছে, স্ট্রেট লাইন কার্ভ আছে, তার মানে কি এই কার্ভটার জন্য স্লোপটা সমান। যদি স্লোপটা সমান না হতো তাহলে কিরকম টাইপের হতো, সেটা একা বেঁকা হতো। ভেবে দেখ, এখানটায় স্লোপ বেশি, আবার এখানটায় স্লোপ কম, বুঝতে পেরেছিস? বা আরেকটা নেচারের কার্ভ বলছি তোকে, তুই দেখ এরকম টাইপের যদি হয়, এখানটায় দেখ স্লোপ অনেকটা কম, এখানটায় স্লোপ অনেকটা বেশি, এরকম টাইপের তো নয়। তার মানে থ্রু আউট যে কোনো লেন্থ হোক না কেন তার স্লোপটা কি থাকবে, সমান থাকবে। এটা একটা কনস্ট্যান্ট স্লোপ। কনস্ট্যান্ট স্লোপ হলেই সেটা একটা স্ট্রেট লাইন পাওয়া যায়। আরেকটা জিনিস, এখানে আমরা এই যে দেখবি ডট 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 করে লিখেছি, এঁকেছি, হ্যাঁ, আমরা এখানে পুরোটা টানিনি, কেননা এক্সপেরিমেন্টালি তুই ভাব 1 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটারের এফেক্টিভ লেন্থের পেন্ডুলাম বানাতে পারবি? সেটা কি দেখতে পারবি? করতে পারবো না। আমরা মোটামুটি যাকে মাপতে পারবো এই 25 সেন্টিমিটার, 36, 49, 64 এইগুলো নিয়েছি, এবং তারপরে তাদেরকে যখন এক্সট্রাপোলেট করব দেখব ইট উইল পাস টু দা অরিজিন। ঠিক আছে, বুঝতে পেরেছিস? আমার এই যে এই কয়েকটা পয়েন্ট আছে, আমি কি করব, আমি তো এক্সপেরিমেন্ট করব। এই যে এইটা দেখ 25, 50, 75, 100 লেট আসছে, ঠিক আছে? এইদিকে তোর T², হ্যাঁ, ধর 1, তারপরে কত হবে 4, হ্যাঁ, এইরকম করে রয়েছে, হ্যাঁ, 1 বা যেগুলোই রয়েছে এরকম করে তুই করেছিস, এত তো হবে না। এটা 1, 1.0, 1.2, 1.4, 1.6 এরকম করে করেছিস। তুই দেখবি তুই এটা একটা পয়েন্ট পেলি, তুই এটা একটা পয়েন্ট পেলি, তুই এটা একটা পয়েন্ট পেলি, বুঝতে পারছিস? হ্যাঁ, এইরকম তুই পয়েন্টগুলো পাচ্ছিস। কোনটা নিচ্ছিস তুই? এই যে T² এর ভ্যালুটা নিচ্ছিস, এই যে T, তার T² এর ভ্যালুটা নিবি। T² এর ভ্যালু কত হবে? না, তুই তো এখানে T² করবি 1.44, 1.44 তো পাবি না, ওটার কাছাকাছি পাবি, হ্যাঁ। এই রকম করে সেইগুলো তুই পয়েন্টগুলো পেলি, তুই এদিকে L আর এদিকে T² প্লট করলি, এই যে পয়েন্টগুলো পেলি সেইগুলোকে মার্ক করলে তুই এরকম একটা লাইন পাবি। এই পয়েন্ট পেয়েছিস, এই পয়েন্ট পেয়েছিস, এই পয়েন্ট পেয়েছিস, এই পয়েন্ট পেয়েছিস, তুই এরকম 4-5টা পয়েন্ট পেলি। কটা আছে তোর এখানে? 6টা আছে, 6টা পয়েন্ট পেলি। এবার তার আগে আর পরে তো পাবি না তুই, তার মানে তুই যদি এফেক্টিভ লেন্থ আরো বাড়াস সেটা এরকম করে বাড়বে, আর যদি এফেক্টিভ লেন্থ কমাস সেটা এরকম করে কমবে। কিন্তু এক্সপেরিমেন্টালি সেটা তো তোর করা সম্ভব না, তাই জন্য এটা এক্সট্রাপোলেশন করছি আমরা। হলো? আমি আরেকবার রিক্যাপ করিয়ে দিচ্ছি কি করে এক্সপেরিমেন্ট করছিস। সেটার থেকেও বেশি এক্সপেরিমেন্টে কি কি করছিস, তুই 20 অসিলেশনের জন্য টাইমটাকে ক্যালকুলেট করছিস, ডিভাইডেড বাই 20 করলে তো টাইম পিরিয়ড ফর আ সিঙ্গেল অসিলেশন যেটা সেটা বেরোবে। L/T² করছিস, প্রত্যেকটার ক্ষেত্রে দেখবি 25, 25, 25 করে ফ্যাক্টরটা বেরোচ্ছে। সেটাকে তুই যখন প্লট করবি T² টু L কার্ভ, ঠিক আছে, তার মানে L/T² তুই বলতে পারিস এক্স অ্যাক্সিসে L, আর এখানে তুই T² প্লট করেছিস, ঠিক আছে। তার মানে সেখানে তুই এই পয়েন্টগুলো প্লট করে তার যে স্লোপটা সেটাই T²/L, কেননা T হচ্ছে 2π√L/G, তার হোল স্কয়ার করে T² = 4π² L/G করেছিস, G এর এক্সপ্রেশন পেয়েছিস। এই যে L টা উপরে ছিল সেটাকে T² এর নিচে নামানো যায়, সেটাই তো উপরে উঠে গেছে। আচ্ছা, তাহলে T²/L সেটা স্লোপ অফ, এই যে এখানে দেখছি না del T²/del L, মানে সেটা স্লোপ অফ T²L কার্ভ, তার মানে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির আমি একটা এক্সপ্রেশন পাচ্ছি। বোঝা গেছে এত অবধি? হ্যাঁ, গুড। তাহলে এবার সিম্পল পেন্ডুলামের যে টাইম পিরিয়ড সেটা কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে আমরা দেখেছি। একটা হচ্ছে কোনটা, এফেক্টিভ লেন্থ, আর একটা হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি এট দ্য প্লেস। এই ফর্মুলাটা দিয়ে আমরা কি করছি, আমরা এক্সপেরিমেন্টালি এই প্লেসে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কত সেটার ভ্যালুটা আমরা বার করছি।
চাঁদের যদি তোকে পৌঁছে দেওয়া হয়, তুই তাহলে ওখানে পেন্ডুলাম আর ইয়ে দিয়ে তুই ওখানকার অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বার করতে পারবি। বুঝতে পেরেছিস এত অব্দি? আওয়াজ করিস না, হলো? কিন্তু টাইম পিরিয়ড অফ আ সিম্পল পেন্ডুলাম আর কার কার উপর ডিপেন্ড করে না। is independent of কি কি? এক নম্বর, মাস অফ দ্য বব। আমি কিন্তু সাইজ লিখিনি, ঠিক আছে? মাস অফ দ্য ববের উপর ডিপেন্ড করে না ওটা কতটা ভারী হবে বা না। তবে আইডিয়ালি আমি পয়েন্ট মাস নিতে চাইবো। রেডিয়াসটাও তো একটা প্রবলেম করবে, আমি তো লেন্থটা স্ট্রিং এরই মাপবো। অ্যামপ্লিটিউড, তুই ভেবে দেখ, তুই একটা পেন্ডুলামকে নিলি, তুই এইটুকুনি নিয়ে ছেড়ে দিলি, তাহলে এরকম করে দুলছে এইটুকুনি জায়গার মধ্যে। তুই যদি ভাবলি স্যার আমি না এতটা উঁচু করে তারপরে ছাড়বো, তাহলে টাইম পিরিয়ডটা কি চেঞ্জ হবে? না। কেন বলতো? তুই এই যে হাইটটা তুলেছিস, এতটা হাইটে তুলেছিস তো, তাহলে এটা অনেকটা বেশি নামবে তো, ভেলোসিটি বাড়বে তো। আগে এখানে থাকলে যতটা ভেলোসিটি হচ্ছিল, এখন তো তার থেকে এটা বেশি ভেলোসিটি বাড়বে। ও ঠিক দেখবি টাইম পিরিয়ড সেম সেম হয়ে যাবে। বুঝতে পেরেছিস? মানে অল্প একটু ছাড়লে সেটা কম ভেলোসিটিতে দুলবে, একটু উপরে নিয়ে ছাড়লে বেশি ভেলোসিটিতে দুলবে, টাইম পিরিয়ডটা সেম সেম হয়ে যাবে। কোনটা? ওই জন্য কি? হ্যাঁ, এটা তো সেই জন্যই তো, এটা স্লোপটা সেম রয়েছে, ঠিক আছে? এত অবধি বুঝেছিস? তাহলে মাসের উপর ডিপেন্ড করে না ম্যাটেরিয়াল বা নেচার অফ ম্যাটেরিয়াল। মাস আর নেচার অফ ম্যাটেরিয়াল, মাস অফ দ্য বব অ্যান্ড নেচার অফ ম্যাটেরিয়াল অফ দ্য বব, তার উপরেও ডিপেন্ড করে না। ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ। শুধুমাত্র ডিপেন্ড করবে তার এফেক্টিভ লেন্থটা কত, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যাট দ্যাট প্লেস। জি এর ফুল ফর্মটা কি? Acceleration due to gravity. অ্যাট দ্যাট প্লেস। তুই বসে আছিস হিমালয়ের উপরে আর তুই অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি নিবি কলকাতার, হবে না, ঠিক আছে? অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যাট আ প্লেস চেঞ্জেস অ্যাকর্ডিং টু দ্য অ্যালটিটিউড, অ্যাকর্ডিং টু ডেপথ। তুই যদি মাইন্সের মধ্যে নিয়ে চলে যাস তাহলেও আবার কমবে, আবার তুই যদি পাহাড়ের উপরে চলে যাস সেখানেও কমবে। হ্যাঁ, এটা আমরা দেখব আমাদের সেকেন্ড চ্যাপ্টারে রয়েছে। সেকেন্ড চ্যাপ্টার আরো অনেক বেশি ইন্টারেস্টিং। বল এত অব্দি বুঝেছিস? তাহলে এটাকে আমি একটা স্ন্যাপ তুলছি, তোরা পরে লিখে নিবি। আমরা তাহলে এবার নিউমেরিক্যালস গুলো দেখবো পেন্ডুলামের, ঠিক আছে? ফার্স্ট একটা নিউমেরিক্যাল কিন্তু আমি করে দিয়েছি অলরেডি। কোনটা? হ্যাঁ, ক্যালকুলেট দ্য এফেক্টিভ লেন্থ অফ আ সেকেন্ড পেন্ডুলাম ওয়্যার গ্র্যাভিটি, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি এট আ প্লেস অন আর্থ বা যে কোনো একটা প্লেসে, দ্যাট ইজ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওটা আমরা দেখে নিয়েছি। এবার হচ্ছে আমরা সেকেন্ড নিউমেরিক্যালটা দেখব। আচ্ছা, আমাদের কাছে কি ফর্মুলা রয়েছে সেটা একটুখানি বুঝে নিই। কি কি ফর্মুলা রয়েছে? ফার্স্ট হচ্ছে time period is directly proportional to square root of effective length of the simple pendulum. Time period is inversely proportional to the acceleration due to gravity, square root of the acceleration due to gravity at the place. তাহলে t is proportional to root over of L by G। এটা থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে t equal to 2 pi root over of L by G, এবং এটা স্কোয়ার করে যেটা পাই টি স্কোয়ার ইকুয়াল টু 4 পাই স্কোয়ার এল বাই জি, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট অঙ্কটা হয়ে গেছে। সেকেন্ড অঙ্ক বলেছে compare the time periods of a simple pendulum where the acceleration due to gravity at a place at two places where g is 9.8 or 4.36 meter per second square.
কি বলেছে দেখ, কম্পেয়ার দ্য টাইম পিরিয়ডস of a simple pendulum at two places with g values কত কত, একটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার and 4.36 মিটার পার সেকেন্ড স্কোয়ার রেসপেক্টিভলি। এবার বোঝ, একই পেন্ডুলাম রয়েছে, তার মানে কি তার এফেক্টিভ লেন্থটা কি হবে, তার এফেক্টিভ লেন্থটা হচ্ছে কনস্ট্যান্ট। বুঝেছিস? আমার কোন জিনিসটা ভ্যারি করছে, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটিটা ভ্যারি করছে। তাহলে G1 সেটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর G2 কত, 4.36 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাই বলেছে তো 4.36। কোথায় গেল অঙ্কটা? হ্যাঁ 4.36। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা কি জানি, সিন্স T is inversely proportional to 1/√G, আমি এই ফর্মুলাটাও করতে পারি। যদি না করতে চাই, T ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট K ইন্টু 1/√G লিখতে পারি। বাই কেটাকে উপরে তুলে দিলাম, K/√G। কেটা কি, কে হচ্ছে একটা কনস্ট্যান্ট অফ ভ্যারিয়েশন। বুঝতে পেরেছিস? কে হচ্ছে একটা কনস্ট্যান্ট অফ ভ্যারিয়েশন। কেন ছিল না এর আগে? কে ভ্যারিয়েশনে x1 ইকুয়াল টু কে ইন্টু y1। আচ্ছা, তাহলে T1টা কি হবে, কে বাই রুট ওভার অফ G1, এটা এক নম্বর। সেকেন্ড প্লেসে T2টা কত হবে, কে বাই রুট ওভার অফ G2, এটা দু নম্বর। তাই তো? তাহলে ডিভাইডিং 2/1 কত হবে বল, বা 1/2। তোকে তো কম্পেয়ার করতে বলেছে, তার মানে তুই রেশিও বার করবি, তাহলেই হবে T1/T2, কে বাই রুট ওভার অফ G1 বাই কে বাই রুট ওভার অফ G2। তাহলে কি হবে, T1/T2 ইকুয়াল টু কে বাই রুট G1 ইন্টু রুট G2 বাই কে। দেখ কে কে কেটে গেল, তার মানে কত হলো, রুট ওভার অফ G2 বাই G1 কত হচ্ছে, না G2 হচ্ছে 4.36 বাই 9.8। এটা একটুখানি ঝামেলা আছে, এটা হচ্ছে প্রায়, তোকে আমি বলছি শোন, এটা হচ্ছে লাইক 10 আর 15 বেরোবে। ঠিক আছে, এটা করলে প্রায় 10 আর 15 বেরোবে, মানে এটা 2.25। আমি তোকে বলছি, দেখ ক্যালকুলেটর মেরে বলছি, (4.36 ডিভাইডেড বাই 9.8) না 9.8 ডিভাইডেড বাই 4.36 আমরা করছি। হ্যাঁ, তুই যদি 9.8 কে 4.36 দিয়ে ডিভাইড করিস, ইট কামস টু অ্যারাউন্ড 2.247 এরকম টাইপের, 77। তাহলে এটা 2.25 লেখা যায়। বুঝতে পেরেছিস? 2.25 হলে কত হবে বল, 100/225। 100/225 মানে কত, এই এদিকে তাকা, বইয়ে দেখতে হবে না, কত হয় এটা, 10/15 মানে কত, 2/3 ইকুয়াল টু 2:3। তার মানে T1:T2 কত বেরোলো, 2:3। বুঝতে পেরেছিস? হ্যাঁ, 2 মার্কস বা 3 মার্কস। ঠিক আছে, নেক্সট নিউমেরিক্যাল এক্সাম্পলস গুলো আমরা দেখছি। কম্পেয়ার দ্য টাইম পিরিয়ডস অফ টু সিম্পল পেন্ডুলামস অফ লেন্থ 1 মিটার অ্যান্ড 16 মিটার অ্যাট আ প্লেস। আমি কোশ্চেনটাকে বরঞ্চ রেডে লিখি।
না না না, হ্যাঁ এফেক্টিভ লেন্থগুলো। কম্পেয়ার দ্য টাইম পিরিয়ডস অফ টু সিম্পল পেন্ডুলামস of lengths 1 meter and 16 meter respectively. হ্যাঁ ওই এফেক্টিভ লেন্থ, যদি আমরা না বলি এফেক্টিভ লেন্থ মানে এফেক্টিভ লেন্থ, বারবার করে আর বলা হয় না। তাহলে L1 হচ্ছে 1 মিটার, L2 হচ্ছে 16 মিটার, বোঝা গেছে? তাহলে তোকে বলেছে কম্পেয়ার করতে বেসিক্যালি মানে কি এরকম করে রেশিওটা বার করবি, আর কিছুই না। টি ভ্যারিজেস রুট এল, আমার এখানে কিন্তু প্লেসটা তাহলে সেম রয়েছে, তার মানে কি জি হচ্ছে কনস্ট্যান্ট, আমার জি এর ভ্যালু পুট করার দরকার নেই ফালতু বা করতেও পারি, তাতে আমার কেটে যাবে। টি ভ্যারিজেস রুট এল, তার মানে কি টি ওয়ান ভ্যারিজেস রুট ওভার অফ এল ওয়ান, আর টি টু বল, তার মানে তুই এবার কি করবি, T1 is to T2, তাই তো? T1 by T2, ও দাঁড়া আগে তো কনস্ট্যান্টটাকে বসিয়েই নি যখন সব কিছুই করছি, হ্যাঁ? তার মানে T1 equal to some constant K into root over of L1, and এটা হচ্ছে 1 নম্বর করে দিলাম ইকুয়েশনেই, আর T2 হচ্ছে K into some constant root over of L2। ক্লাস 8 এ তো ছিল, হ্যাঁ, কে রুট ওভার অফ L1 বাই কে রুট ওভার অফ L2 ডিভাইডিং ইকুয়েশন 1 বাই ইকুয়েশন 2। কি পাবো, কে কে কেটে যাবে, তাহলে T1 বাই T2 ইকুয়াল টু রুট ওভার অফ L1 বাই L2, কত হচ্ছে 1/4, therefore T1 is to T2 কত হলো 1:4, বোঝা গেছে? ক্লিয়ার? প্রথমটার টাইম পিরিয়ড কত হবে বল, 1 মিটারের টাইম পিরিয়ড কত হবে? 1 মিটার লেন্থের পেন্ডুলামের টাইম পিরিয়ড কত হবে? 2 সেকেন্ড, এক্ষুনি ভুলে গেলি? ইটস এ সেকেন্ডস পেন্ডুলাম, তার 4 টাইমস হবে 16 মিটারের, তাই তো? যদি এটা আর্থের উপর থাকে, লেট আস সে অন আর্থ, আর্থের উপর থাকলে তবেই হবে, তুই চাঁদে নিয়ে গেলি সেটা কিন্তু 2 সেকেন্ড হবে না, ঠিক আছে? বোঝা গেছে এখানে? ওকে, নেক্সট। পরেরটা কোনো ব্যাপার নেই, হ্যাঁ কি হচ্ছে বল? 1 মিটারের কি 2 সেকেন্ড হবে? এটা 1 মিটার লেন্থের পেন্ডুলাম, সেটাই হচ্ছে সেকেন্ডস পেন্ডুলাম। সেকেন্ডস পেন্ডুলাম কাকে বলে? নে বইটা দেখ। হ্যাঁ, সেই জায়গায় সেকেন্ড পেন্ডুলামে 1 মিটার 2 সেকেন্ড। দাঁড়া, সিম্পল কি বলছেন, সিম্পল পেন্ডুলামে 1 মিটার কত? সিম্পল পেন্ডুলামে 1 মিটার কত হচ্ছে, মানে এই কথাটার মানে কি? 1 মিটার তো 1 মিটারই থাকে। তুই বইটা দেখ, এই দেখ লাস্ট প্যারাগ্রাফটা, এই যে এখানটায় দেখ সেকেন্ডস পেন্ডুলাম, আমি পড়ছি লাস্ট প্যারাগ্রাফটা দেখ তোর বই থেকে। Seconds pendulum, the pendulum of a clock which we use in our home is a seconds pendulum। ওই যে পুরোনো দিনে বড় বড় গ্র্যান্ডফাদার ক্লক গুলো দেখেছিস, একেবারে দেয়াল জোড়া ঘড়ি থাকতো, এরকম করে দুলতো, এই যে নিচে পেন্ডুলাম, ঠিক আছে? এতটা দুলতো না, একটুখানি, এই যে এরকম 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 করে দুলতো, টক টক এরকম করে আওয়াজ হতো তো, হ্যাঁ তখন তো সে তো ঘন্টা ডং ডং করে বাজতো। যাই হোক, ওই যে যেটা গ্র্যান্ডফাদার ক্লক আমরা দেখি না পুরোনো দিনের সিনেমায়, দেখেছিস? এই এরকম করে থাকে, এরকম একটা থাকে না দেখতে, এরকম পেন্ডুলামটা দুলছে, এরকম পেন্ডুলামটা দুলছে, এরকম টাইপের থাকে না, হ্যাঁ? তা ওই হচ্ছে, ওখানে হচ্ছে প্রায় 1 মিটার লম্বা একটা সেকেন্ডস, ও কাঠের একদম বডিতে এরকম করে থাকে, হ্যাঁ? এখন তো কিউরিও হয়ে গেছে সব অ্যান্টিক পিস। The pendulum of a clock which we use in our house is a seconds pendulum.
It takes 1 second in moving from one extreme to another extreme, so its time period is 2 সেকেন্ড। এটা একটা এক্সট্রিম থেকে আরেকটা এক্সট্রিম অবধি যেতে 1 সেকেন্ড লাগে, 1 সেকেন্ড লাগবে যেতে, 1 সেকেন্ড লাগবে ফেরত আসতে, so its time period is 2 seconds. Thus the pendulum with a time period of oscillation equal to 2 seconds is known as a seconds pendulum. The effective length of the seconds pendulum at a place where g equal to 9.8 meter per second square, the average value is nearly 1 meter. However, the house clocks now use a compound pendulum of much shorter length. সেটা এখন ছেড়ে দে, এখন এও হয় না, সবই এখন ইলেকট্রনিক্সেরই ঘড়ি হয়ে গেছে। বোঝা গেছে? এখানে নিউমেরিক্যালস আছে, আমি শুধু এক্সাম্পল দেখাবো, আমি কিন্তু এক্সারসাইজের অঙ্ক করে দেবো না। এক্সারসাইজের অঙ্ক নিজেরা ট্রাই করবি, এই যে এরকম করে। আচ্ছা, তোর যদি মনে হয় কে দিয়ে অসুবিধা আছে, তাহলে আমি আরেকভাবেও করে দিচ্ছি আমি এটা, চল। তাহলে কি হতো, তোকে তাহলে পুরো ভ্যালুটাই লিখতে হতো, 2 পাই রুট ওভার অফ এল বাই জি। এইবার জিটা তো সেম আছে, তাহলে টি1 হবে এখানে L1, জিটা তো কনস্ট্যান্ট, আর টি2টা কত হবে 2 পাই রুট ওভার অফ L2 বাই জি। এবারে তুই টি1 ডিভাইডেড বাই টি2 করবি, তাহলে কত হবে 2 পাই রুট ওভার অফ L বাই L1 বাই জি, 2 পাই রুট ওভার অফ L2 বাই জি। হ্যাঁ, তা কেটে তো যাবেই, সবই কাটবে, তাহলে 2 পাই কাটবে, তার মানে এটা কি হবে রুট ওভার অফ L1 বাই জি ইন্টু রুট ওভার অফ জি বাই L2। তার মানে কি এটা হচ্ছে L1 বাই জি ইন্টু জি বাই L2, আর কিছুই না, জি জি কেটে গেল, আসলে তুই পেলি সেই L1 বাই L2। এইবার সত্যি কথা বলতে তুই দেখবি তোর বইতে তো স্পেসটা বাঁচাতে হবে বলে খুব শর্টে করে, ওখানে কি করে এইটা লিখেছে তারপরেই এটা লিখে দিয়েছে। এইবার এটা দেখাবি কি দেখাবি না সেটা তোর স্কুলের ওপরেও ডিপেন্ড করে, মিনিমাম টুকুটা করতে পারলে ভালো, আর যদি দেখিস টাইম শর্ট রয়েছে বা 1 মার্কসের অঙ্ক দিচ্ছে, অবভিয়াসলি তুই এতটা করবি না, তখন ডাইরেক্ট এটা লিখবি টি1 বাই টি2 রুট ওভার অফ L1 বাই L2। আমরা এইখানে আরও দুটো জিনিস অ্যাড করে দিই, টি1 বাই টি2 ইকুয়াল টু রুট ওভার অফ L1 বাই L2, আর যদি আমরা জি দিয়ে করি টি1 বাই টি2 ইকুয়াল টু রুট ওভার অফ জি2 বাই জি1, তখন তার রেসিপ্রোকাল। বোঝা গেছে? এবার এক্সারসাইজের অঙ্কগুলো করবি নিজেরা, শুধু থার্ড পার্টটা সিম্পল পেন্ডুলাম। হ্যাঁ ঠিক আছে, আমি এটা স্ন্যাপ তুলে দিচ্ছি। শুধু নিউমেরিক্যালস গুলো তো স্যার